নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি আমার শীতলকুচি গোড়ার গল্প। আমার ছোটদির মেয়ে রাইমা আর ওর হাজব্যান্ড রওনক থাকে এখন শীতলকুচিতে। সেই যাদের বাড়ি গেছিলাম লাভপুর ঘুরতে, ওরাই ট্রান্সফার হয়ে শীতলকুচি চলে গেছে। বিকেল 5টার সময় বেরিয়ে পড়েছিলাম মঙ্গলবার দিন ট্রেন ধরবো বলে। এই বুধবার দিন শুক্রবার দিন পরপর ছুটি আছে, মাঝে বৃহস্পতিবারটা ছুটি নিয়ে নিলে বেশ একটা টানা লম্বা ছুটি পাওয়া যাচ্ছিল। সেই জন্যই প্রোগ্রাম করে হঠাৎ করেই বেরিয়ে পড়েছিলাম। সিঙ্গেল থাকার কিন্তু এই একটা সুবিধে, যখন ইচ্ছে বেরিয়ে পড়া যায়। মেদিনীপুর থেকে আরণ্যক ধরে বিকেলবেলায় এলাম সাঁতরাগাছিতে। দেখুন সাঁতরাগাছি স্টেশনটা কি সুন্দর সাজিয়েছে এখন। এটা হচ্ছে সাঁতরাগাছির 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এখন এটাই ফ্রন্ট হয়ে গেছে, যে মেন রোড থেকে সরাসরি এখানটাতে ঢোকা যায়। তো আমি আরণ্যক সাঁতরাগাছি পর্যন্তই। সাঁতরাগাছি থেকে আমি আর ট্রেন ধরে হাওড়া যাওয়ার চেষ্টা করিনি। আমি বাইরে বেরিয়ে চলে এসেছিলাম এবং ওখান থেকে বাস ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আমার রাত 11:20 পদাতিক এক্সপ্রেস ছিল। এই ট্রেনটি যাবে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত, কিন্তু আমি মাঝখানে মাথাভাঙায় নেমে যাব। তৎকালে টিকিট পেয়ে গেছিলাম। শিয়ালদা স্টেশনটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই বাঁ দিকের যে রাউন্ড মতো দেখলেন, ওটি হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। শিয়ালদা মানেই তো সবসময় একদম জনবহুল একটি ব্যস্ততাপূর্ণ স্টেশন। চারপাশের মানুষ শুধু দৌড়চ্ছেন ট্রেন ধরবার জন্য। আমি অবশ্য প্রথমেই স্টেশনে ঢুকে পড়বো না, একটুখানি পাশ থেকে গিয়ে খাবার দোকান দেখে নেব, একদম ডিনারটা সেরে তারপরে গিয়ে স্টেশনে ঢুকবো। 11:15টার দিকে আমাদের ট্রেন দিয়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্মে। রিজার্ভেশন যেহেতু ছিল, সেটা একদিক থেকে নিশ্চিন্ত। নিজের জায়গাটি বেছে নিয়ে উঠে এবার শুধু শুয়ে পড়তে পারলেই হবে। আমার কোচ ছিল S5। তবে সহযাত্রীদের গল্পের চোটে ঘুম সেভাবে হয়নি। তারা প্রায় সারা রাত ধরেই হইচই করছিলেন, মোবাইল শুনছিলেন। আর ট্রেনের এত জোরের আওয়াজ, ঝাঁকুনি, সেটাও একটা ব্যাপার। ট্রেন কিন্তু রাইট টাইমেই ছেড়ে দিয়েছিল শিয়ালদা থেকে। বর্ধমান যখন পৌঁছলাম তখন বেশ রাত, সেই জন্য আর তখন ভিডিও করবার ইচ্ছেটা হয়নি। পরের দিন সকালবেলায় ঘুম ভাঙলো এত সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়ে। আজকে সকালবেলায় দেখলাম যে এখানেও কিন্তু বেশ মেঘ করেছে, একটা সুন্দর ওয়েদার। আর যেহেতু বর্ষাকাল চলছে, এখন প্রচুর পরিমাণে কিন্তু ধান চাষ হয়েছে। দুপাশে একদম ধান গাছ ভর্তি, সবুজ হয়ে রয়েছে পুরো জায়গাটা। তখন নোটিস করলাম যে আমি কিন্তু এখন পৌঁছে গেছি বাংলা থেকে বিহারে। কিষানগঞ্জে ঢুকছে ট্রেন। এইটুকুনি রাস্তা উত্তরবঙ্গে যাওয়ার পথে বিহার ছুঁয়ে যেতে হয়। আর যেহেতু বিহারের উপর দিয়ে যাচ্ছে, তাদের তো এখনো পর্যন্ত শ্রাবণ মাস চলছে, তাই এই রকম কাঁওয়ারিয়া বা জলযাত্রীদের ভিড় প্রচুর পরিমাণে স্টেশনে দেখা গেল। ওনারা এখনো পর্যন্ত শিবের পুজোটুকু করছেন, জল নিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায়। কিষানগঞ্জ পেরিয়ে খানিকটা যেতেই ট্রেন আবার ঢুকে পড়লো আমাদের বাংলাতে, উত্তরবঙ্গে। আর দেখতে দেখতে এসে গেলাম নিউ জলপাইগুড়ি বা NGP। এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, প্ল্যাটফর্ম বেশ ভিজে রয়েছে এখনো দেখলাম। নিউ জলপাইগুড়ি স্টেশনটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানোও হয়েছে, একদম ঝকঝকে পরিষ্কার একটি স্টেশন। তিনটে ফুটব্রিজ রয়েছে, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম যারা যেতে যাবেন, দার্জিলিং সিকিমের দিকে যাবেন, তাদের বেশিরভাগ অংশটাই নিউ জলপাইগুড়িতেই নেমে যান, তারপর কিছুটা জলপাইগুড়ি রোডে নামবেন। NGP ছাড়িয়ে, জলপাইগুড়ি রোড স্টেশন ছাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি মাথাভাঙার দিকে।
কি সুন্দর কার্ভিং, পিছন দিকে পুরো দেখা যাচ্ছে। আর এনজিপি ছাড়ানোর পর থেকে যে জিনিসটা আমার বেশি দৃষ্টি আকর্ষণ করলো, ভালো লাগলো, সেটা হচ্ছে চায়ের বাগান। যদিও এটি সমতল, পাহাড়ি এলাকা নয়, কিন্তু তা সত্ত্বেও প্রচুর পরিমাণে কিন্তু চা চাষ করা হয়েছে, চায়ের বাগান রয়েছে রেলপথের দুপাশেই। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আর একই সাথে চা গাছ আর ধান গাছের সহাবস্থান কিন্তু এখানে দেখা গেল। এই যে খানিকক্ষণ দেখতে পাচ্ছেন পুরো ধানের চাষ হয়েছে, ধানের ক্ষেত, আবার পরক্ষণেই তারপরেই দেখবেন তার পাশে পাশে চায়ের বাগান, চা গাছ। চা তো এখানকার সব থেকে অর্থকরী ফসল। আর একটু পেরোতেই দেখা হয়ে গেল তিস্তার সাথে। এই সেই তিস্তা, উত্তরবঙ্গের প্রাণভোমরা বলা চলে। আবার দুঃখেরও, তিস্তাতে প্রচুর বন্যাও হয়, আর বর্ষার জলে তিস্তা একদম পরিপূর্ণ। নদীগুলোকে কিন্তু এই বর্ষাকালে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে, একদম নদী মনে হয়। তেমনি দেখলাম বেশ খরস্রোতা, ওই অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে তিস্তা আর তিস্তার ব্রিজ। তিস্তা পেরোলাম সকাল সকালই, কিন্তু মাথাভাঙা পৌঁছতে প্রায় সকাল 11টাই বেজে গেল। তবে আমার ভাগ্য ভালো যে ট্রেন একদম কিন্তু আজকে রাইট টাইম চলেছে, লেট হয়নি। ক্রমশ স্লো হয়ে আসছে। আর এখানকার এই যে গ্রাম দেখতে দেখতে চলেছি উত্তরবঙ্গের, বেশিরভাগ বাড়িগুলি কিন্তু টিনের ছাউনি দেয়া। সেই সম্ভ্রান্ত মানুষদের বাড়িই হোক বা গরিব মানুষদের, এখানকার পাঁচিলও হচ্ছে টিন দিয়ে তৈরি, আর বাড়ির ছাদগুলিও একদম টিন দিয়ে তৈরি। এই দেখুন আবার চা গাছ, কি সুন্দর করে ওগুলি কাটিং করে রাখা হয়েছে। আবার অনেকগুলি চা বাগানে দেখলাম মানুষজন চা তুলছেনও, কাজ করছেন, সেরকমও দেখা গেল। যেহেতু উত্তরবঙ্গে ইলেকট্রিক আগে ছিল না লাইনের, ডিজেল ইঞ্জিন খুব বেশি পরিমাণে চলতো, সেই জন্য এই স্টেশনটিতে ঢুকতে দেখতে পেলাম পরপর পরপর কত ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে একই স্টেশনে। এইসব দেখতে দেখতে চললাম, অবশেষে পৌঁছলাম আমার মাথাভাঙা স্টেশনে সকাল 10:50-এ। ছোট্ট একটি স্টেশন, মাত্র একটি প্ল্যাটফর্ম। এখান থেকে অজস্র পরিমাণে টোটো পাওয়া যায়। স্টেশন থেকে আমাকে যেতে হবে শনি মন্দির বলে একটি মোড় আছে সেখানটিতে। সেখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে বাসও ধরা যায়, অথবা ওই মোড় থেকে ছোট গাড়িও ধরা যায়। স্টেশন থেকে বেরোলেই কিন্তু দেখবেন প্রচুর পরিমাণে টোটো দাঁড়িয়ে রয়েছে। এই জায়গাটি এখন পুরোপুরি টোটো আর অটো নির্ভরই হয়ে গিয়েছে। স্টেশনটিও কিন্তু বেশ বড় বিল্ডিং, তবে একটি প্ল্যাটফর্ম। যাই হোক, রিমিরা ছিল বলে এখানটিতে আসা হলো, জীবনে আর হয়তো কোনোদিন আসাই হবে না। কোচবিহার জেলার একটি জায়গা হচ্ছে মাথাভাঙা, এবং তার একটি ব্লক হচ্ছে শীতলকুচি। শনি মন্দিরের মোড় থেকে আমি আবার আরেকটি টোটো ধরে নিলাম, যেটি শীতলকুচি যাবে। প্রথমটির ভাড়া নিল 20 টাকা, আর দ্বিতীয়টির ভাড়া নেবে 30 টাকা। রাস্তা কিন্তু অনেকটাই, মাথাভাঙা থেকে শীতলকুচি প্রায় 30 কিলোমিটারের মতন রাস্তা। পুরোটাই আমি টোটোতেই চলে এলাম। বাস চলে খুব কম দিনে, তবে অটোও চলে অনেক। এই যে পৌঁছে গেছি শীতলকুচি ব্লকে। এই ব্লকেরই কোয়ার্টারে ওরা থাকে। রৌনক হচ্ছে এখানকার জয়েন্ট ভিডিও। ব্লক অফিসের পিছন দিয়ে এগিয়ে চললাম রিনির ইনস্ট্রাকশন মতো ওদের কোয়ার্টারের দিকে। আর পরিবেশটা এত ভালো লেগে গেল ফার্স্টে ঢুকেই। ওই যে দূরে কোয়ার্টারটি, এবং তার সামনে একটি প্রশস্ত ফাঁকা জায়গা আর বেশ বড় একটি পুকুর, যেখানে আবার দেশি মাছের চাষও করা হয়েছে। রিমি নেমে এসেছিল আমাকে রিসিভ করার জন্য। আর ফার্স্টেই দেখলাম ঢুকেই ওর কোয়ার্টারের সামনে দুটো রাজহাঁস, কি সুন্দর, তাদেরকে আবার খেতে দিয়েছে, তারা খাচ্ছে। এই হলো রিমির ছোট্ট সংসার, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মেয়েদেরকে দেখলে কিন্তু একটা খুব অবাক লাগে যে মেয়েরা কিন্তু সত্যি অসাধ্য সাধন করতে পারে। যে মেয়েটি তার বিয়ের আগে এক গ্লাস নিজের জন্য জল গড়িয়েও খেত না, সে এখন রীতিমতো সুন্দর গৃহকর্ত্রী, একদম গুছিয়ে সংসার করছে, নিজে সমস্ত রান্নাবান্না শিখে গেছে।
এই যে আমি আসবো বলে আমি বলেইছিলাম আমার পৌঁছতে 12টা বাজবে, আমি ব্রেকফাস্ট করব না, সেই জন্য এক থালা ফল কেটে রেখেছে আর একটা ছোলার তরকারি করে রেখেছে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে কিন্তু। আর এখানে এসেও দেখতে পেয়ে গেলাম ঠাকুরকে, মনটা আরোই বেশি ভালো হয়ে গেল। রৌনকেরও আজকে ছুটি, তবু ওকে কিছু মিটিং অ্যাটেন্ড করতে হবে অনলাইনে। চলুন এবারে দুপুরের খাওয়া দাওয়া, প্রচুর গল্প করে আমরা 2টো নাগাদ খেতে বসলাম। রিমি বানিয়েছে বাসন্তী পোলাও, চানা পনির, আর আমার জন্য আলুর দম, ওদের জন্য ডিমের কারি, স্যালাড। এই খেয়ে দিয়ে এবার রেস্ট। ওদের কোয়ার্টারের মধ্যেই রয়েছে একটি ছোট্ট ব্যালকনি, আর এই ব্যালকনিটাতে দাঁড়ালেই সামনেই এই সুন্দর পুকুরটি দেখা যায়, দেখতে এত ভালো লাগছিল। তার পাশে রয়েছে কোয়ার্টার এবং বিভিন্ন অফিস, সেখানে আবার সামনেই একটি রিলিফ গোডাউন তৈরির কাজ চলছে। এইসব দেখে টেকে কথাবার্তা বলতে বলতে এবার কিন্তু রেস্ট নিতে হবে। কালকে তো প্রায় সারা রাত ঘুম হয়নি, যদি সন্ধেবেলায় আবার কাছে পিঠে কোথায় বেরোই তখন আপনাদেরকে সাথে নেব। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরছি কুচবিহারের গল্প নিয়ে। ধন্যবাদ।